তোমাকে আমি ইচ্ছে করলেই টুকরো টুকরো করে ফেলতে পারি। কণ্ঠস্বর এবং ভঙ্গিমা বিন্দুমাত্র না পাল্টা নয়, কেমন যেন হিংস্র লাগলো সেই আকস্মিক প্রসঙ্গ। অথচ মহার্ঘ বস্তুটির রক্ষকটি মাথা ঘোরালেন অতি সামান্যই। আগের মতোই হাবাগোবা মুখে চেয়ে রইলেন শুধু তারাদের দিকে। হয় তিনি বুঝতেই পারেননি, অথবা বুঝতে পেরে ভয় সিঁটিয়ে আছেন। সেই একই কণ্ঠে, একই ভঙ্গিতে দীর্ঘদেহী পাদ্রী বললেন, আমি ফ্ল্যাম্বো। ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রয়েছে জি.কে. চেস্টারটন বিরচিত ফাদার ব্রাউন সিরিজের প্রথম গল্প দ্য ব্লু ক্রস অবলম্বনে নীল ক্রস। জি.কে. চেস্টারটনের পুরো নাম গিলবার্ট কিথ চেস্টারটন। ওনার জন্ম হয় 1874 সালে 29শে মে লন্ডন শহরে। উনি ছিলেন একজন সাহিত্যিক এবং তার সাথে সাথেই ছিলেন একজন দার্শনিক এবং একই সঙ্গে খুবই নামকরা একজন শিল্প সাহিত্য সমালোচক। ওনার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে দ্য নেপোলিয়ন অফ নাথিং হিল, দ্য ম্যান হু ওয়াজ থার্সডে, অর্থোডক্সি, ফাদার ব্রাউন সিরিজ, দ্য এভারলাস্টিং ম্যান ইত্যাদি। ওনার লেখা পাদ্রী গোয়েন্দা চরিত্র ফাদার ব্রাউন একটি কালজয়ী সৃষ্টি। জি.কে. চেস্টারটনের মৃত্যু হয় 1936 সালের 14ই জুন। আজ ন্যাড়াছাদের গপ্পে শুনবেন তারই লেখা ফাদার ব্রাউন সিরিজের প্রথম গল্প দ্য ব্লু ক্রস অবলম্বনে নীল ক্রস। গল্প পাঠে এবং ফাদার ব্রাউনের চরিত্রে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি শমীশুভ্র গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ব্লু ক্রস অবলম্বনে নীল ক্রস। রূপলি ফিতের মতন আকাশ আর ঝকঝকে সবুজ ফিতের মতন সমুদ্রের মাঝের ফাঁকটুকু দিয়ে জাহাজ ফিরল হারউইচের কোস্টে। পিঁপড়ের মতন পিলপিল করে নেমে এলো এক দল মানুষ। এদের মধ্যে আমাদের দরকার এমন একটি লোককে যাকে ভিড়ের মধ্যে আলাদা করে চেনা মুশকিল, কারণ এর চেহারায় আলাদা করে নজরে পড়বার মতন বড় একটা বৈশিষ্ট্য কিছু নেই। শুধু খুব ভালো করে নজর করলে বড়জোর এনার ছুটির মেজাজের পোশাক আর হালকা অফিসার সুলভ ভারিক্কি চেহারার মধ্যে একটা হালকা বৈসাদৃশ্য চোখে পড়তে পারে। পরিধানে তার হালকা রঙের পরিচ্ছদ, ধূসর কোট, সাদা ওয়েস্ট কোট আর নীলচে ধূসর ফিতে দিয়ে বাঁধা একটা রুপোলি স্ট্র হ্যাট। তার সঙ্গে ঈষৎ বেমানান শ্যামল কৃশ বদনমণ্ডল আর মিশকালো ঘন স্প্যানিশ দাড়ি। সিগার টানার অলস মন্থর ভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই যে ওই ধূসর কোটের নিচে লুকোনো রয়েছে একটা গুলি ভর্তি রিভলভার। ওয়েস্ট কোটের নিচে চাপা দেওয়া আছে পুলিশের কার্ড, আর স্ট্র হ্যাটের নিচে ঢাকা আছে ইউরোপের অন্যতম মেধা। ইনি হলেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা ভ্যালেন্টিন, প্যারিস পুলিশের খোদ বড় কর্তা স্বয়ং নিজে, এবং ব্রাসেলস থেকে লন্ডনে এনার পদার্পণ শতাব্দীর সবচেয়ে সেরা গ্রেপ্তারটি করবার জন্য। ফ্ল্যাম্বোর আস্তানা
ইদানিং লন্ডনে তিনটে দেশের পুলিশ তাকে তাড়া করে বেরিয়েছে গেন্ট থেকে ব্রাসেলস আর ব্রাসেলস থেকে হল্যান্ডের হুক অবধি। সবার এবার সন্দেহ সে লন্ডনের খ্রিস্টীয় সম্মেলনের ভিড় এবং গোলমালে গা ঢাকা দেবে, হয়তোবা পাদ্রী সেজে। অবশ্য সন্দেহই। ফ্ল্যাম্বোর সম্বন্ধে সঠিকভাবে কেউ কিছু বলতে পারে না, ভ্যালেন্তিনও না। অপরাধ জগতের প্রবাদ পুরুষটি অবশ্য বেশ কয়েক বছর হলো তার উপদ্রব বন্ধ রেখেছে। দুনিয়ায় শান্তি ফিরেছে তার অবসর গ্রহণের সাথে সাথে, কিন্তু কর্মজীবনের মধ্য গগনে তার কলাকুশলতার খ্যাতি ছিল সুদূর প্রসারী, কাইজারের থেকে কোনো অংশে কম নয়। প্রতিদিন সংবাদপত্রে ফলাও করে ছাপা হতো তার এক অপরাধের পরিণামকে আর এক অপরাধ করে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর গল্প। দানবাকৃতি এই গ্যাসকনটির আসরিক বন নিয়েও চালু ছিল নানা কিংবদন্তি। একবার নাকি সে এক হাকিমকে উল্টে রেখেছিল মাথার উপরে, তার মগজ সাফ হবে বলে। আর একবার নাকি 2 হাতে 2 পুলিশকে বগল দাবা করে সে ছুট দিয়েছিল রুদের বলি ধরে। আইনকে বেইজ্জত করলেও কখনো রক্তপাত করে শরীরের অপপ্রয়োগ করেনি সে, শুধু লোক ঠকিয়েছে তীক্ষ্ণ বুদ্ধির জোরে। প্রতিটি অপরাধ করেছে এমন এমন নতুন পদ্ধতিতে যে প্রতিটি নিয়ে এক একটি আলাদা গল্প লেখা চলে। যেমন একবার লন্ডনের বুকে বসে সে চালিয়েছিল দুধের ব্যবসা, টাইরোলিন ডেয়ারি কোম্পানি। এ কোম্পানির না ছিল কোনো গরু, না ছিল খাটাল, আর না ছিল দুধের গাড়ি, কিন্তু ছিল কয়েক হাজার খদ্দের। খদ্দেরদের দুধ দিতে স্রেফ তুলে আনা হতো অন্য লোকের দরজার সামনে রাখা দুধের ক্যান। আর একবার এক তরুণীর চিঠিপত্রের উপরে কড়া নজরদারি রাখা সত্ত্বেও তার সাথে পত্রালাপ জারি রেখেছিল আণুবীক্ষণিক আকারে তোলা চিঠির ফটোগ্রাফের সাহায্যে। তবে বেশিরভাগ সময় ফ্ল্যাম্বো কার্যোদ্ধার করেছে নিপাট বুদ্ধির খোঁচায়। যেমন একবার রাত দুপুরে রাস্তার সব বাড়ির নাম্বার পাল্টে ফেলেছিল সে এক যাত্রীকে ফাঁদে ফেলবে বলে। কখনো বা রাস্তার মোড়ে মোড়ে সে বসিয়েছিল ভুয়ো লেটার বক্স, যাতে লোকে ভুল করে তাতে মানি অর্ডার ফেলে। সর্বোপরি ফ্ল্যাম্বো ছিল একজন তুখর বাজিগর। গুরুভার চেহারা সত্ত্বেও ফড়িংয়ের মতন লাফিয়ে উঠত গাছে, চোখের পলক ফেলার আগে মিলিয়ে যেত বাঁদরের মতন। এহেন ফ্ল্যাম্বোকে শনাক্ত করতে পারলেও সহজে যে কার্যসিদ্ধি হবে না, ভ্যালেন্তিন তা কাজে নামার আগে থেকেই ভালো করে জানেন। কিন্তু কিভাবে সন্ধান পাওয়া যাবে ফ্ল্যাম্বোর, এই ভেবেই সারা হচ্ছিলেন গোয়েন্দা চূড়ামণি ভ্যালেন্তিন। অবশ্য ফ্ল্যাম্বো যতই ছদ্মবেশ ধরুক না কেন, তার ওই সুদীর্ঘ চেহারা লুকানো তো সম্ভব নয়। লম্বা কাউকে দেখলেই ভ্যালেন্তিন তাকে গ্রেপ্তার করতে দ্বিধা করবেন, তা সে আপেল বিক্রেতা, মেয়ে মানুষ, সেপাই কিংবা সম্ভ্রান্ত মহিলা যেই হোক না কেন। কিন্তু জাহাজে তার সহযাত্রীদের মধ্যে সেরকম কোনো লোক কেউ ছিল না, আপাতত ট্রেনেতেও নেই। হারউইচের ট্রেনে তার সঙ্গী মাত্র 6 লোক। একটি খর্বকায় রেল কর্মচারী চলেছেন টার্মিনাসের দিকে, কয়েক অল্প খর্বকায় চেহারার সবজি বিক্রেতা, তারা চলেছে 2 স্টেশন পর অবধি। একটি অত্যন্ত খর্বকায় বিধবা মহিলা চলেছেন এসেক্সের কোনো মফস্বলের দিকে, এবং একটি ততোধিক খর্বকায় ক্যাথলিক পাদ্রী, তিনি আসছেন এসেক্সের কোনো মফস্বল থেকে। হাস্যোদ্দীপক চেহারা এই শেষোক্ত ব্যক্তিটির, আকৃতি প্রকৃতি একেবারে পূবের সমভূমির লোকের মতো, ময়দার তালের মতন ভাবলেশহীন গোলাকার মুখমণ্ডল, আর 2 চোখে উত্তর সমুদ্রের শূন্যতা, সঙ্গে গোটা কতক ব্রাউন পেপারের পার্সেল যা বারবার ছড়িয়ে পড়ছে। ক্রাইস্টের সম্মেলনের টানেই বুঝিবা এই সমস্ত প্রায়ান্ধ অসহায় জীবের দল বেরিয়ে পড়েছে তাদের অচলায়তন নিরাপদ আশ্রয় ছেড়ে। ভ্যালেন্তিন গোঁড়া ফরাসি নাস্তিক, পাদ্রীদের প্রতি তার মনে কোনো রকম ভালোবাসা নেই, কিন্তু এই গোবেচারা লোকটির হাবভাব এমনই যে তবু তার মনে দয়া হয়। হাতের জীর্ণ ছাতাটা বারবার লুটোচ্ছে মাটিতে, রিটার্ন টিকিটটার সোজা উল্টো বারবার গুলিয়ে ফেলছে সে।
আর সে সরলভাবে কামড়াশুদ্ধ লোককে বলে বেড়াচ্ছে যে তার প্যাকেটে নীল পাথর বসানো একটা রূপোর দামি জিনিস রয়েছে। লোকটির নিরীহ নিপাট সরল ব্যবহারের কৌতুক অনুভব করছিলেন ভ্যালেন্টিন। তাই স্ট্র্যাটফোর্ডে নামবার সময় যখন ছাতাটা ভুলে ফেলে দিয়ে আবার নিতে এলো, সে তাকে খোশ মেজাজেই সাবধান করে দিয়ে তিনি বললেন, আপনার সাথে এই বহুমূল্য জিনিসটার ব্যাপারে সবাইকে খুব একটা খোলসা করে না বলাই ভালো। আসলে দিনকাল তো খুব একটা ভালো নয়, সাবধানে থাকবেন। তবে কথা যাই বলুন, ভ্যালেন্টিনের চোখ কিন্তু সর্বদাই খোলা। ধনী দরিদ্র পুরুষ নারী নির্বিশেষে 6 ফুটের ওপরে উঁচু মানুষের সন্ধানে তার দৃষ্টি সদাই সতর্ক। তার চোখে কিচ্ছু ফাঁকি পড়েনি এই ভেবে নিশ্চিন্ত মনেই লিভারপুল স্টেশনে নামলেন ভ্যালেন্টিন। স্কটল্যান্ড ইয়ার্ডে গোটা কতক দরকারি কাজ সেরে একটা সিগারেট ধরিয়ে তিনি বেরিয়ে পড়লেন লন্ডনের রাস্তায়। ভিক্টোরিয়া ছাড়িয়ে এ রাস্তা সে রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎই একটা চৌমাথায় এসে থমকে দাঁড়িয়ে পড়লেন ভ্যালেন্টিন। লন্ডনের আদি অকৃত্রিম চৌমাথা, নিঝুম নিস্তব্ধ শান্তি সেখানে। চারপাশের রিজু উঁচু বাড়িগুলো সচ্ছল, অথচ কেমন যেন জনহীন। মাঝখানে তার প্যাসিফিক সমুদ্রের নির্জন দ্বীপের মতন একচিলতে সবুজ কেয়ারির বাগান। চৌমাথার একটা দিক একটু উঁচু, যেন ডায়াসের মতো, আর সেই দিকে বাড়ির সারির ফাঁকে পদভোলা অচিন পথিকের মতন দাঁড়িয়ে রয়েছে এক সুন্দর রেস্তোরাঁ। বেঁটে বাহারি গাছ আর হলদে সাদা পর্দা দিয়ে সাজানো চোখ জুড়ানো চেহারা তার। রাস্তার বুক থেকে একটা উঁচু সিঁড়ি শটান উঠে গেছে দরজা অবধি, যেমনটি দেখতে পাওয়া যায় একমাত্র লন্ডনেই। ওই হলুদ সাদা দূরে পর্দায় মন আটকে গেল ভ্যালেন্টিনের। তাদের সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকলেন তিনি। অপ্রত্যাশিত ঘটনারা অপ্রত্যাশিতই, কিন্তু কেন জানি না তবু তা ঘটে। কখনো দেখা যায় যে আকাশে ছেঁড়া মেঘের দল আবার জোড়া লেগে চোখের চেহারা নিয়ে তাকিয়ে আছে অনিমেষে। কোন অজানা যাত্রায় অচেনা পথের ধারে কোনো এক গাছকে হয়তোবা দেখায় ঠিক যেন প্রশ্নচিহ্নের মতো। জয়ের ঠিক আগের মুহূর্তটিতেই মৃত্যুবরণ করেন নৌসেনাপতি নেলসন। দেখা যায় উইলিয়ামসন যার হাতে খুন হয়েছে, আকস্মিকভাবেই তার নামও উইলিয়াম। অল্প কথায় বলতে গেলে যুক্তিবাদীদের চোখে না পড়লেও কোনো এক অপদেবতার অঙ্গুলি হিলনে কাকতালীয় ঘটনা ঘটে। আমাদের জীবনে সেই সমস্ত ঘটনা ঘটতেই থাকে। তাই বোধহয় পোয়ের রচনায় পো বলেছেন যে বুদ্ধিমান মানুষের সর্বদাই উচিত অপ্রত্যাশিতের প্রত্যাশা করা। আরিস্টিড ভ্যালেন্টিন কট্টর ফরাসি, নিখাদ ফরাসি মেধা তার। যান্ত্রিকতার কোনো ছাপ নেই সেখানে। মন তার একাধারে চিন্তাশীল এবং ঋজু। সাধারণ বুদ্ধির জোরেই এবং যুক্তির জেরেই ভ্যালেন্টিন পেয়েছেন তার যত অসামান্য সাফল্য। যুক্তির মূল্য বোঝেন বলেই ভ্যালেন্টিন যুক্তির সীমারেখাও জানেন, তার লিমিট বোঝেন। মোটর গাড়িতে চলতে যেমন প্রয়োজন পেট্রোলের, ঠিক তেমনি যুক্তির সোপান দাঁড় করাতে প্রয়োজন একটা ভিত্তির। ফ্ল্যাম্বো রহস্য সমাধানে যুক্তি প্রয়োগের কোনো ভিত্তি আপাতত ভ্যালেন্টিনের কাছে নেই। যেভাবেই হোক হারউইচে সে নজর এড়িয়েছে। লন্ডনের উইম্বলডন মাঠের ভিখিরি না মেট্রোপোলের হোটেলের বেয়ারা, কি ছদ্মবেশে যে সে লুকিয়ে আছে তা তো আন্দাজ করা মুশকিল। এহেন প্রতিকূল অবস্থার জন্য ভ্যালেন্টিনের আছে অন্য পদ্ধতি। তিনি খোঁজ করেন অপ্রত্যাশিতের। যুক্তি যেখানে অচল, সেখানে তিনি ধরেন অন্য পথ। ব্যাংকে, থানায়, আড্ডাখানায় খোঁজ না করে তিনি কড়া নাড়েন খালি বাড়ির, ঘুরে বেড়ান অলিতে গলিতে, হানা দেন আবর্জনার গাদায়। মনে আসা আকস্মিক কিছুতে যদি তার নজর আটকে যায়, তাহলে তার শিকারও হয়তো তারই টানে থমকে দাঁড়িয়ে থেকে থাকবে। তার শিকারের অনুসরণ শুরু করবার জন্য সেইটাই হবে হয়তো শ্রেষ্ঠ জায়গা। ওই ধাপে ধাপে ওঠা সিঁড়ি আর রেস্তোরাঁর নির্জন সাবেকিয়ানাটা কেমন জানি বিরল এক কল্পনার রং নিয়ে এলো ভ্যালেন্টিনের মনে। তিনি ঠিক করলেন এইখান থেকেই তিনি তার কাজ শুরু করবেন। সিঁড়ি বেয়ে উঠে জানলার ধারে একটা টেবিলে বসে অর্ডার দিলেন ব্ল্যাক কফির। সকাল গড়িয়ে বেলা বাড়ছে।
টেবিলের ওপর পড়ে আগের খদ্দেরদের খাবারের অল্প কিছু গুঁড়ো ভুক্তাবশেষ। সে দেখে মনে পড়ল ভ্যালেন্টিনের সকাল থেকে ব্রেকফাস্ট খাওয়া হয়নি। একটা ডিমের পোচের অর্ডার দিয়ে তিনি কফিতে চিনি গুলতে লাগলেন এক মনে। মন কিন্তু পড়ে আছে ফ্ল্যাম্বোর উপরেই। ভাবতে লাগলেন কেমন করে অতীতে ফ্ল্যাম্বো পালিয়েছে তার নাগাল ফেলেই। কখনো নখ কাটা কাঁচির সাহায্যে, কখনো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে, কখনো বেয়ারিং পোস্টের পয়সা দিয়ে, আর একবার তো লোককে পৃথিবী ধ্বংসের গল্প শুনিয়ে তাদের চোখে টেলিস্কোপ লাগিয়ে দিয়ে। গোয়েন্দার বুদ্ধি কোনো অংশেই কম না হলেও অপরাধীর একটা মস্ত সুবিধে আছে, কারণ অপরাধীর ভূমিকা শিল্পীর আর গোয়েন্দার ভূমিকা সমালোচকের। এইসব 7-5 ভাবতে ভাবতেই এক চুমুক কফি খেয়েই কাপটা ঠকাস করে নামিয়ে রাখলেন তিনি। চিনির বদলে কফিতে নুন ঢেলেছেন তিনি। ভালো করে তাকিয়ে দেখলেন ভ্যালেন্টিন চিনির বাটিটার দিকে। যেখান থেকে চিনি ভেবে সাদা গুঁড়োটা তিনি কাপে ঢেলেছেন, সেটা তো সাধারণ চিনির বাটি যেমনটা হয়ে থাকে, তবে এতে চিনির বদলে নুন কেন? নজর গেল তার টেবিলে রাখা এক জোড়া নুনদানির দিকে। আচ্ছা, এ দুটোতেও কি উল্টোপাল্টা কিছু আছে নাকি না? চেখে দেখলেন তিনি। চিনি। নতুন আগ্রহে চারিদিকে তাকিয়ে দেখলেন ভ্যালেন্টিন। কে সেই শিল্পী যে নুন আর চিনি উল্টোপাল্টা করে রেখে যায়? আর কোনো চিহ্ন কি সে রেখে গেছে? না, আর তো কিছু তিনি দেখতে পেলেন না। সাদা দেওয়ালে বাদামি রঙের ভিজে কিছু গড়িয়ে পড়ার দাগ ছাড়া সমস্ত জায়গাটাই তো পরিষ্কার পরিচ্ছন্ন সাদামাটা। ঘণ্টা বাজিয়ে বেয়ারাকে ডাকলেন তিনি। উস্কো খুস্কো চুল আর ঘুম জ্বলানো চোখ নিয়ে হাজির হলো বেয়ারা। ভ্যালেন্টিনের মনে রসবোধের অভাব নেই। অন্য কিছু না বলে চিনির বাটিটা থেকে বেয়ারাকে একটু চেখে দেখতে বললেন তিনি। একটু খেয়ে দেখো। আচ্ছা, এটা কি বলো তো? ফল হলো আশাতীত। এক ঝটকাতেই ঘুম ভেঙে গেল তার। না না স্যার, এটা নিশ্চয়ই মানে কোনো সকাল সকাল গেস্টদের সাথে তোমরা এইভাবেই পরিহাস করে থাকো নাকি? চিনি আর নুনদানি উল্টোপাল্টা করে তোমরা কি মজা দেখছো? আমতা আমতা করে বেয়ারা বোঝানোর চেষ্টা করতে লাগলো যে কাজটা তারা ইচ্ছা করে করেনি, হয়তো ভুলবশত হয়ে গিয়ে থাকবে। মানে স্যার যে কি। তারপর হতভম্বের মতন একবার চিনি আর একবার নুনদানিটা দেখতে থাকলো তুলে তুলে। শেষকালে আর থাকতে না পেরে ছুটে গিয়ে ডেকে আনলো রেস্টুরেন্ট মালিককে। 1 মিনিট স্যার, আসছি স্যার, আসছি। চিনি আর নুনদানি পরীক্ষা করে মালিকও দাঁড়িয়ে রইল হতভম্বের মতন। কিন্তু হঠাৎই কি যেন মনে পড়ে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে কথা জড়িয়ে গেল বেয়ারার। স্যার, এটা মনে হচ্ছে এটা ওই 2 পাদ্রির কাজ। 2 পাদ্রি? হ্যাঁ স্যার, এটা ওই 2 পাদ্রির কাজ যারা ওই দেওয়ালে স্যুপ ছুঁড়ে মেরেছিল। দেওয়ালে স্যুপ ছুঁড়ে মেরেছিল? বিস্ময়ে পুনরুক্তি করলেন ভ্যালেন্টিন। ছটফটিয়ে দেওয়ালের বাদামি দাগটার দিকে অঙ্গুলে নির্দেশ করল বেয়ারা। হ্যাঁ স্যার, ওই দেওয়ালে। প্রশ্নের ভঙ্গিতে ভ্যালেন্টিন তাকালেন মালিকের দিকে। সমস্ত গল্পটা শোনা গেল তারই মুখে। হ্যাঁ হুজুর, কথাটা একদম সত্যি। অবশ্য এর সঙ্গে নুন আর চিনির ব্যাপারের কোনো সম্পর্ক আছে কিনা জানি না। আসলে 7 সকালে দোকান খোলার সাথে সাথেই 2জন পাদ্রী এসে স্যুপের অর্ডার দিলেন। নিরীহ ভদ্রলোকের মতন চেহারা দুজনেরই। দুজনের মধ্যে একজন বিল মিটিয়ে বেরিয়ে গেলেন, অন্যজন খানিকটা হাবাগোবা ধরনের। নিজের ছড়ানো ছিটানো জিনিসগুলো গুছিয়ে বেরোতে তার মিনিট খানেক সময় বেশি লাগলো। আর বেরোনোর ঠিক আগে স্যুপের বাটি থেকে পড়ে থাকা বাকি স্যুপটা দেওয়ালে ছুঁড়ে মেরে দিয়ে বেরিয়ে গেল সে। আমরা দুজন তখন পেছনের ঘরে ছুটে বেরিয়ে এসে দেখি দেওয়াল দিয়ে স্যুপ গড়াচ্ছে। হ্যাঁ, আমার তেমন বড় ক্ষতি কিছু হয়নি, কিন্তু একবার আস্পর্ধাটা বুঝুন। রাস্তায় ছুটে দুজনকে ধরতে গেলাম, কিন্তু তারা তখন অনেক দূর চলে গেছে। শুধু দেখতে পেলাম তারা মোড় ঘুরে কাস্টিয়ার স্ট্রিটের দিকে চলে গেল। টুপি মাথায় দিয়ে ছড়ি হাতে লাফিয়ে উঠলেন গোয়েন্দা প্রভর। অন্ধকারের মধ্যে এক অদ্ভুত অপ্রত্যাশিত ঘটনা আলোর ছটার মতোই যেন তার মনে হলো। আচ্ছা, আমার কত হলো? বিল? হ্যাঁ, দাও। হ্যাঁ, এই যে। বিল চুকিয়ে দিয়ে ঝড়ের মতন দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেলেন তিনি।
দৌড়লেন মোড় ঘুরে অন্য রাস্তার দিকে। এই চরম উত্তেজনার মুহূর্তেও ভ্যালেন্টিনের চোখ কিন্তু সদা সজাগ। তাই একটা দোকানের সামনে দিয়ে ছুটে যাওয়ার সময় কি যেন চোখে পড়াতে তিনি আবার পিছনে হেঁটে ফিরে এলেন জিনিসটা ভালো করে দেখার জন্য। ফল আর শাকসবজির দোকান। দোকানের সামনে গাদা করে রাখা ফল আর সবজি, তাদের গায়ে নাম এবং দামের টিকিট। এদের মধ্যে দুটো গাদা কমলা লেবুর আর বাদামের। বাদামের গাদার ওপরে এক টুকরো কার্ডবোর্ড, তাতে নীল খড়ি দিয়ে লেখা আছে ট্যাঞ্জেরিন কমলা লেবু, 1 পেনি জোড়া। তেমনি কমলা লেবুর গাদার ওপরে কার্ডবোর্ডে লেখা ব্রাজিলের বাদাম, 4 শিলিংয়ে পাউন্ড। এ ধরনের সূক্ষ্ম রসিকতা খানিক আগেই দেখে এসেছেন ভ্যালেন্টিন, তাই দোকানিকে ডেকে দেখালেন তার বিজ্ঞাপনের এহেন ত্রুটি। সে তখন বেশ গরম মেজাজেই রাস্তার সামনে পিছনে তাকাচ্ছে। কথা না বলে স্রেফ কার্ড দুটোকে ঠকাস ঠকাস করে পাল্টে সঠিক জায়গায় বসিয়ে দিল। ভ্যালেন্টিন বেশ কায়দা করে ছড়িতে ভর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন দোকানটা। তারপর খানিকক্ষণ বাদে বললেন, আমারও হয়তো কৌতূহল মাফ করবেন মশাই, কিন্তু আপনাকে এক্সপেরিমেন্টাল সাইকোলজি এবং ভাবের মেলবন্ধন এই সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করতে পারি কি? উত্তরে লালমুখ দোকানি শুধু রক্তচক্ষুতে তাকালো ভ্যালেন্টিনের দিকে। গ্রাহ্যই করলেন না ভ্যালেন্টিন। বেশ খোশ মেজাজেই ছড়ি দোলাতে দোলাতে বললেন, আচ্ছা, সবজির দোকানে দামের টিকিট পাল্টে যাওয়ার রহস্যটা কি বলতে পারেন? এই অদ্ভুত ঘটনার পেছনেও কি ওই 2 পাদ্রী? রাগে দু চোখ প্রায় ঠেলে বেরিয়ে এলো দোকানির। মনে হলো এই বুঝি সে ঝাঁপিয়েই পড়ে ভ্যালেন্টিনের ওপর। তবে তা না করে শুধু রাগে একরকম তোতলাতে তোতলাতেই সে বলল, আপনার তাদের সঙ্গে কি সম্বন্ধ আছে আমি জানি না, কিন্তু যদি তাদের বন্ধু বান্ধব কেউ হন তাহলে তাদের বলে দেবেন যে ফের যদি তারা আমার আপেল উল্টে দেয় তাহলে আমি মেরে তাদের পথটা উড়িয়ে দেবো, তা তারা পাত্রী হোক আর যাই হোক। ইস, তাই নাকি? বেশ সহানুভূতির সুরেই বললেন গোয়েন্দা প্রমোদ। আপনার আপেল উল্টে দিয়েছিল নাকি তারা? বেশ গরম হয়ে দোকানি বলল, হ্যাঁ, ওই দুজনের একজন আমার সব আপেল রাস্তাময় ছড়িয়ে দিয়ে গেছে। ইস, ছি ছি ছি, কোনো মানে হয়? নিহাত আমায় আপেলগুলো কুড়োতে হলো, না হলে ধরতাম বেটাকে। তা কোন দিকে গেলেন সেই পাদ্রী মশাইরা? প্রশ্ন করলেন ভ্যালেন্টিন। তৎক্ষণাৎ উত্তর দিল দোকানি, ওই বাঁদিকে দ্বিতীয় রাস্তাটা ধরে তারপরে চৌমাথাটা পার হয়ে গেছে। ধন্যবাদ। এই বলে মুহূর্তের মধ্যেই সেখান থেকে প্রস্থান করলেন ভ্যালেন্টিন। চৌমাথার অন্য পাশে একজন পুলিশকে জিজ্ঞেস করলেন তিনি, অত্যন্ত জরুরি ব্যাপার কনস্টেবল, 2 পাদ্রীকে দেখেছো নাকি? জোরে জোরে হাসতে শুরু করলো পুলিশটা। দেখেছি বই কি হুজুর, তার মধ্যে একজন বোধহয় খানিকটা মাতালও ছিল। ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এমন এই হতভম্বের দাঁড়াও মতো। দাঁড়াও, কোন দিকে গেল তারা? বাধা দিলেন ভ্যালেন্টিন। এই হ্যামস্টেড যাওয়ার এইরকম একটা হলদে রঙের বাসে চলে গেল। ভ্যালেন্টিন নিজের কারখানা দেখিয়ে ঝটপট বললেন, তোমার 2 লোককে বলো আমার সঙ্গে আসতে, ওদের পেছনে ধাওয়া করতে হবে। রাস্তা পার হয়ে গেলেন ভ্যালেন্টিন এমন উৎসাহে যে তা দেখে ঢিলে ঢালা পুলিশটিও তৎপর হয়ে পড়ল তার নির্দেশ পালনে। মিনিট খানেকের মধ্যেই ফরাসি গোয়েন্দার সঙ্গে যোগ দিল একজন ইন্সপেক্টর এবং সাদা পোশাকের পুলিশ। বেশ বড় দরের মানুষের মতন হেসে প্রথমজন বলল, হ্যাঁ স্যার, এবার বলুন আমরা কি তবে? ছড়ি উঁচিয়ে দেখালেন ভ্যালেন্টিন। বললেন, আগে বাসে উঠে বসো, তারপর সব বলবো। তারপরেই সাথে সাথে গাড়ি ঘোড়া বাঁচিয়ে দৌড় লাগালেন যানজটের মধ্যে দিয়ে। হাঁপাতে হাঁপাতে 3 জন যখন হলুদ বাসের ওপরের একখানা সিটে শেষ পর্যন্ত বসলেন, ইন্সপেক্টরটি তখন বললেন, ওহ, ট্যাক্সিতে করে গেলে এর 4 গুণ বেশি তাড়াতাড়ি হতো। ঠিকই, শান্ত কণ্ঠে বললেন ভ্যালেন্টিন। যদি আমরা আগে থেকে জানতাম যে আমাদের কোথায় যেতে হবে। অবাক দৃষ্টিতে তাকিয়ে অন্যজন প্রশ্ন করল, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? ভ্রু কুঁচকে খানিকক্ষণ সিগারেট টানলেন ভ্যালেন্টিন। তারপর সেটা মুখ থেকে সরিয়ে বললেন, কেউ কি করবে যদি সেটা আগে থেকে জানা থাকে তাহলে তাদের সামনে যাওয়া যায়, কিন্তু সেই কি করতে চলেছে তা যদি আন্দাজ করতে হয় তাহলে চলতে হয় তার পিছু পিছু। সে পথ হারালে পথ হারাতে হয়, সে থামলে থামতে হয়, চলতে হয় তারই মতন মন্থর গতিতে। তবেই হয়তো সে যা দেখেছে তা পড়তে পারে আমাদেরও নজরে, আমরাও করতে পারি যা সে করেছে।
আমাদের যেটা সবচেয়ে বড় করণীয় সেটা হলো অদ্ভুত কোনো কিছুর জন্য নিজের চোখ আর কান সব সময় খুলে রাখা। কি অদ্ভুত ব্যাপারের কথা বোঝাতে চাইছেন? প্রশ্ন করল ইন্সপেক্টর। যে কোনো রকমের অদ্ভুত ব্যাপার। এই বলে মুখে কুলু পাটলেন ভ্যালেন্টিন। উত্তরের রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলল হলদে বাসখানা, কিন্তু কোনো রকম কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করলেন না গোয়েন্দা প্রবর। তার শাগরেদরা তার এই কাজের ব্যাপারে ধীরে ধীরে সন্দিহান হয়ে পড়তে লাগলো। তাছাড়া দুপুরের খাবার সময় অনেকক্ষণ পার হয়ে যাওয়াতে তারা ক্ষুধার্তও হয়েছে। অন্তহীনভাবে ছড়িয়ে রয়েছে উত্তর লন্ডনের রাস্তা। মাঝে মাঝেই মনে হচ্ছে কিছু হতশ্রী সরাইখানা আর বিষাদাচ্ছন্ন ঝোপঝাড়ের শেষ হাতছানি দিয়ে লন্ডনের সীমানা বুঝি শেষ হয়ে গেল। তারপরেই আবার হঠাৎ করে আবির্ভাব হচ্ছে ঝলমলে রাস্তা, আবার জমকালো সমস্ত হোটেলের। মনে হলো তারা বুঝি পার হয়ে এলেন 13খানা আলাদা আলাদা শহর। ক্রমশ শীতের সন্ধ্যা ঘনিয়ে আসতে আরম্ভ করলো রাস্তার উপর। কিন্তু তবু প্যারিসের গোয়েন্দা মশাই নীরবে নজর করতে লাগলেন রাস্তার দুপাশ। ক্যামডেন শহর যখন তারা পেছনে ফেলে এগিয়ে গেলেন, তখন দুই পুলিশকর্মী প্রায় ঘুমিয়ে পড়েছে। ভ্যালেন্টিন ড্রাইভারকে চেঁচিয়ে থামতে বলে সে দুজনের কাঁধে হাত দিয়ে ডাকতে তারা চমকে উঠল। স্টপ দ্য কার! তোমরা ওঠো, নামো নামো গাড়ি থেকে। কি করতে চলেছে তারা না বুঝেই হুড়মুড়িয়ে নেমে এলো সিঁড়ি দিয়ে। উত্তরের আশায় চারপাশে চাইতে হঠাৎ নজরে পড়ল ভ্যালেন্টিন রাস্তার বাঁ পাশে একটা জানালার দিকে অঙ্গুলি নির্দেশ করে বিজয়ীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ওই দেখো, একখানা জমকালো হোটেলের সম্মুখভাগের জানালা। হোটেলের যে অংশটি বড় মানুষদের খাওয়া দাওয়ার জায়গা, ঠিক সেইখানটিতেই লাগানো রয়েছে বিরাট জানালাটা। তার উপরে লেখা আছে রেস্টুরেন্ট। হোটেলের সমস্ত সম্মুখভাগটির মতন এই জানলাটিও তৈরি চিত্র বিচিত্র ঝাপসা কাঁচে। তার মাঝখানের খানিকটা অংশ ভেঙে উধাও, যেন বরফে আঁকা তারার ছবি। ছড়ি নাচাতে নাচাতে ভ্যালেন্টিন বললেন, অবশেষে সূত্র পাওয়া গেছে। ওই যে ওই ওই ভাঙা জানলাটা। কোন জানলা? কি সূত্র? প্রশ্ন করল তার সহকারীটি। এটার সঙ্গে যে ওদের কোনো সম্পর্ক আছে তার প্রমাণ কি? রাগের চোটে ভ্যালেন্টিন বাঁশের ছড়িখানা প্রায় ভেঙেই ফেলছিলেন। চেঁচিয়ে বললেন, প্রমাণ? প্রমাণ চাইছো তুমি? আমি মানছি এই ঘটনার সাথে হয়তো ওদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদেরই বা কি করার আছে? হয় এই ধরনের বিচিত্র অপ্রাসঙ্গিক ঘটনার পেছনে দৌড়ানো, কিংবা বাড়ি গিয়ে চুপচাপ শুয়ে পড়া। এছাড়া কি আমাদের কাছে আর কোনো রাস্তা আছে? পেছনে দুই শাগরেদ নিয়ে ভ্যালেন্টিন দড়াম করে দরজাটা ঠেলে ঢুকে পড়লেন রেস্তোরাঁয়। ভাঙা কাঁচের জানলার কাছে একটা ছোট টেবিলে খেতে বসে পড়লেন তিনজনে। অবশ্য সেই ভাঙা কাঁচখানা ভেতর থেকেও দেখে বোঝা গেল না কিছু। বিলের পয়সা মেটাতে মেটাতে ভ্যালেন্টিন বেয়ারাকে বললেন, তোমার কাঁচখানা ভেঙে গেছে দেখছি যে। হ্যাঁ হুজুর, উত্তর দিল বেয়ারা। সে তখন ঝুঁকে পড়ে পয়সা গুনতে ব্যস্ত। তার সাথে ভ্যালেন্টিন জুড়ে দিয়েছিলেন মোটা বকশিস। সিধে হয়ে দাঁড়ালো বেয়ারা, চেহারায় তার হালকা উত্তেজনার ছাপ। সে বলল, হ্যাঁ হুজুর, এ এক অদ্ভুত ব্যাপার। উদাসীন কৌতূহলের স্বরে ভ্যালেন্টিন বললেন, তাই নাকি? তা বলো তো দেখি কি হয়েছিল। আজকাল ওইসব বিদেশি পাদ্রীরা ঘুরে বেড়াচ্ছে না, তাদেরই মধ্যে কালো পোশাকে দুজনে এসেছিল। দুজনে সস্তা দামে লাঞ্চও খেলো। তারপর তাদের মধ্যে একজন দাম মিটিয়ে দিয়ে বেরিয়ে গেল। অন্যজন সবে বেরোচ্ছে, আমি পয়সা গুনতে গিয়ে দেখি প্রায় 3 গুণ বেশি পয়সা দিয়ে ফেলেছে। যে জন দরজা দিয়ে বেরিয়ে গেছে প্রায়, আমি তাকে বললাম, এই যে মশাই, আপনি অনেক বেশি পয়সা দিয়েছেন। সে বেশ নিরুত্তাপ গলায় আমায় বলল, ও তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তারপর তাকে এই বিলখানা দেখাতে গিয়ে একবারে ঝটকা খেলাম। কি বলতে চাইছো? প্রশ্ন করলেন ভ্যালেন্টিন। আমি হলপ করে বলতে পারি, আমি বিলে 4 সিলিং লিখেছিলাম, কিন্তু তখন দেখি বিলে রয়েছে 14 সিলিং। তারপর তারপর কি হলো? আবার প্রশ্ন করলেন ভ্যালেন্টিন। শরীর নিষ্কম্পতার, কিন্তু জ্বলছে তার দুই চক্ষু। দরজার কাছে দাঁড়ানো পাদ্রীটি বলল, তোমার
হিসেব উল্টো পাল্টা করে দেওয়ার জন্য আই এম সরি। তবে ওতে তোমার জানালার দামটা উঠে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, কোন জানলা? সে বলল, যে জানালাখানা আমি এখন ভাঙবো। বলে ছাতা দিয়ে জানালাটা ভেঙে দিল। বিস্ময়ের শব্দ করলেন 3 আইন রক্ষকই। ইন্সপেক্টরটি বললেন, আমরা কি কোনো গারদ ভাঙা পাগলের পিছনে ধাওয়া করছি? বেয়ারা বলে চলল তার সেই বিচিত্র কাহিনী। কয়েক মুহূর্তের জন্য আমি এমন হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কিচ্ছু করতে পারিনি। পাদ্রিটি হর্ন নিয়ে বেরিয়ে গিয়ে রাস্তার ওই কোণে দাঁড়ানো তার সঙ্গীর সাথে গিয়ে যোগ দিল। তারপর বুলক স্ট্রিট ধরে দুজনে এত তাড়াতাড়ি এগিয়ে গেল যে আমি তাদেরকে ধরতেই পারলাম না। বুলক স্ট্রিট। এই বলে ভ্যালেন্টিন দৌড় দিলেন রাস্তা ধরে। যাত্রাপথ তাদের সুড়ঙ্গের মতন ইট বাঁধানো নিরাভরণ রাস্তা ধরে। সে রাস্তায় বাতি খুব অল্পই, জানালা আরও কম, যেন রাস্তার দুপাশেই কেবল বাড়ির রিক্ত পশ্চাৎভাগ। ঘনিয়ে আসছে সন্ধ্যা এবং দিক গণ্ডগোল হয়ে যাচ্ছে খোদ লন্ডনের পুলিশ কর্মীদেরও। যদিও ইন্সপেক্টরটি মোটামুটি নিশ্চিত যে এ রাস্তা ধরে তারা অবশেষে গিয়ে পৌঁছবেন হ্যাম্পস্টেডের মাঠে। হঠাৎই সেই নীল সন্ধ্যালোকে চোখে পড়ল গ্যাসের আলোয় উজ্জ্বল লণ্ঠনের মতন উঁচু একটা জানালা। ভ্যালেন্টিন দেখলেন ছোট্ট একটা ঝলমলে মিষ্টির দোকান। এক মুহূর্ত ইতস্তত করে তিনি ভেতরে ঢুকে পড়লেন। রং বেরঙের মিষ্টির মাঝখানে গম্ভীরভাবে দাঁড়িয়ে বাছাই করে কিনে ফেললেন 13খানা চকলেটের সিগার। তিনি বোধ করি সূত্রপাত করবার একটা সুযোগ খুঁজছিলেন, কিন্তু তার আর দরকার হলো না। দোকানের মহিলাটি এতক্ষণ এই কেতাদুরস্ত আগন্তুকটিকে শুধুই কৌতূহলের সাথে লক্ষ্য করছিলেন, কিন্তু দরজায় ইন্সপেক্টরের নীল উর্দির আবির্ভাব ঘটতেই সহসা জাগ্রত হয়ে উঠল তার 2 চক্ষু। তিনি বললেন, ও, আপনারা ওই পার্সেল নিতে এসেছেন বুঝি? আমি তো সেটা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি। পার্সেল? প্রশ্ন করলেন ভ্যালেন্টিন। কৌতূহল এবার তার চোখে। মানে যে পার্সেলখানা ওই পাদ্রী ভদ্রলোক ফেলে গেছিলেন। অধীর আগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়লেন ভ্যালেন্টিন। বললেন, দয়া করে খুলে বলুন তো কি হয়েছিল। সংশয় ছোঁয়া লাগলো মহিলাটির কণ্ঠস্বরে। তিনি বললেন, আধ ঘন্টা আগে 2 পাদ্রী এসে পিপারমিন্ট কিনলেন, খানিক গল্পগাছা করলেন, তারপর চলে গেলেন মাঠের দিকে। কিন্তু এক মুহূর্ত বাদেই তাদের একজন দৌড়ে ফেরত এসে বললেন, আমি কি একটা পার্সেল ফেলে গেছি? আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু কিছু পেলাম না। তিনি তখন বললেন, যাকে পরে যদি কখনো খুঁজে পান তাহলে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। বলে আমায় একটা ঠিকানা আর একটা সিলিং দিয়ে চলে গেলেন। তারপর আমি দেখি সত্যি উনি একটা ব্রাউন পেপারে মোড়া পার্সেল ফেলে গেছেন। সেটা আমি ডাকে দিয়ে দিয়েছি। ঠিকানাটা অবশ্য ঠিক মনে নেই, ওয়েস্ট মিনিস্টারের কোথাও একটা হবে। তা আমি ভাবলাম জিনিসটা বোধহয় খুব দরকারি, তাই এখন পুলিশ এসেছে। হ্যাঁ, তাই এসেছে। সংক্ষেপে বললেন ভ্যালেন্টিন। আচ্ছা, ওই হ্যাম্পস্টেডের মাঠ সেটা কি এখান থেকে কাছাকাছি নাকি? হ্যাঁ, সিধে 15 মিনিট হেঁটে গেলে খোলা জায়গায় গিয়ে পড়বেন, বললেন মহিলা। এক লাফে দোকান থেকে বেরিয়ে দৌড় দিলেন ভ্যালেন্টিন। আর অনিচ্ছা সত্ত্বেও পেছনে হনহনিয়ে হাঁটতে লাগলো বাকি 2 পুলিশ কর্মী। তাঁদের পথের রাস্তাটি এমনই সরু আর ছায়া অন্ধকার যে হঠাৎই যখন তারা খোলা মাঠে বিশাল আকাশের নিচে গিয়ে পড়লেন, আশ্চর্য হয়ে দেখলেন সন্ধ্যার পরিষ্কার আকাশে তখনও রয়েছে আলো। আকাশের ময়ূরপঙ্খী চন্দ্রাতপ সোনালি সীমানা টেনে মিশেছে মসীবর্ণ দিগন্তে। আকাশের উজ্জ্বল গাঢ় হরিৎ বর্ণে হীরক স্ফুলিঙ্গের মতন 2-1খানা তারা। দিনের শেষ আলোটুকু সোনালি ফিতের মতন ছড়িয়ে রয়েছে মাঠের শেষ প্রান্তে আর মাঠের মাঝখানের উপত্যকার মতন জায়গাটুকুতে। বেড়াতে আসা লোকজনেরা তখনও ফেরত যায়নি সবাই। মাঝে মধ্যে চোখে পড়ে বেঞ্চিতে নিবিড়ভাবে বসা 2-1টি দম্পতি বা কানে আসে দোলনায় বসা বালিকার আনন্দের উচ্চ রব। আকাশের ঐশ্বরিক সৌন্দর্য মানুষের মামুলি দুনিয়ার চারধারে পরিণত হচ্ছে ক্রম ঘনায়মান অন্ধকারে। কিন্তু তবু উঁচু ঢালু জমিতে দাঁড়িয়ে ভ্যালেন্টিন
দর্শন পেলেন তার বাঞ্ছিত ব্যক্তিদের। দূরের ছায়ামূর্তির মতন মানুষের দলগুলি ছড়িয়ে যাচ্ছে এদিকে সেদিকে। কেবল পাদ্রির পোশাক পরা দুটি মানুষ রয়েছে একসঙ্গে। দূর থেকে তাদের পিঁপড়ের মতন লাগলেও ভ্যালেন্টিন লক্ষ্য করলেন যে তাদের একজন দীর্ঘাঙ্গ আর অন্যজন খর্বকায়। ঈষৎ ঝুঁকে চলেছে শেষোক্ত ব্যক্তি। দেহভঙ্গিতে তার কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু প্রথম ব্যক্তি 6 ফুটের উপর লম্বা। দাঁতে দাঁত চেপে অধৈর্যভাবে ছড়ি ঘোরাতে ঘোরাতে ভ্যালেন্টিন এগিয়ে গেলেন সামনে। বিস্ময়ের সঙ্গে তিনি লক্ষ্য করলেন আরও একটি ব্যাপার, যার সম্ভাবনা কখনো কখনো ঈষৎ নাড়া দিচ্ছিল তার মনের কোণে। দীর্ঘাঙ্গ পাদ্রিটি যেই হন না কেন, খর্বকায় পাদ্রিটির বিষয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই। ইনিই হলেন সেই এসেক্সের বেঁটেখাটো পাদ্রিটি, যার সঙ্গে আগেই তার মোলাকাত হয়েছিল হারউইচের ট্রেনে, যাকে তিনি সাবধানও করেছিলেন তার ব্রাউন পেপারের পার্সেলগুলোর সম্বন্ধে। এ পর্যন্ত তো যুক্তির একখানা কাঠামো খাড়া করা গেল ভালোভাবে। সকালবেলা ভ্যালেন্টিন জানতে পেরেছিলেন যে ফাদার ব্রাউন নামক এসেক্সের একটি পাদ্রি নীলা বসানো রূপোর একটি প্রাচীন ক্রস সাথে করে নিয়ে রওনা দিয়েছেন সম্মেলনের বিদেশি পাদ্রিদের দেখানোর জন্য। তার মানে সকালের ট্রেনে দেখা সেই আনাড়ি পাদ্রিটি হলেন ফাদার ব্রাউন, আর তিনি যে তার সঙ্গে নীল পাথর বসানো রূপোর জিনিসটার কথা বারে বারেই বলছিলেন, নিঃসন্দেহে সেটাই হলো সেই নীল ক্রস। অবশ্য ভ্যালেন্টিন যা জানতে পেরেছেন তার খবরও যে ফ্ল্যাম্বো পেয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ফ্ল্যাম্বোর কাজই হলো সবকিছুর খবর রাখা। নীলা বসানো একটা ক্রুশের খবর পেলে ফ্ল্যাম্বো যে তা চুরি করবার চেষ্টা করবে তাতেও আশ্চর্য হওয়ার কিছুই নেই। তার পক্ষে সে কাজ অত্যন্ত স্বাভাবিক। ছাতা আর পার্সেল সমেত হাবাগোবা লোকটাকে যে ফ্ল্যাম্বো বোকা বানাবে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। লোকটির যেটুকু পরিচয় পাওয়া গেছে তাতে কোনো সন্দেহই নেই যে তাকে কেউ মাথায় হাত বুলিয়ে অনায়াসে উত্তর মেরু পর্যন্ত নিয়ে যেতে পারে। আর ফ্ল্যাম্বো যে একজন পাদ্রী সে যে তাকে হ্যামস্টেডের মাঠ অবধি নিয়ে আসবে তাতে আর আশ্চর্য কি। এ পর্যন্ত তো অপরাধের প্রণালীটি বোঝা যাচ্ছে বেশ স্পষ্টভাবেই। অসহায় পাদ্রিটির উপর ভ্যালেন্টিনের মনে দয়া হলেও এমন একটা আনাড়ি শিকার ধরবার জন্য ফ্ল্যাম্বোর ওপর তার খানিক রাগই হচ্ছিল। কিন্তু যেসব ঘটনাগুলো ভ্যালেন্টিনকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিয়েছে তাদের কথা ভাবতে লাগলেন তিনি ততই গুলিয়ে যেতে লাগলো তার বুদ্ধিশুদ্ধি। সেই সব বিচিত্র ঘটনার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি অনেক ভেবেও। এসেক্সের একটি পাদ্রির থেকে নীলা বসানো রূপোর ক্রস চুরি করবার চেষ্টার সাথে দেওয়ালে স্যুপ ছুঁড়ে মারার সম্পর্ক কোথায়? বাদামের সাথে কমলা লেবু উল্টোপাল্টা করে দেওয়া কিংবা ওই প্রথমে পয়সা দিয়ে তারপর জানলা ভাঙার সম্পর্কই বা কোথায়? শিকারের পশ্চাৎধাবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছেন তিনি, কিন্তু মাঝখানটা তার কাছে এখনো রয়ে গেছে ধোঁয়াটে। এর আগে ভ্যালেন্টিন যখন অকৃতকার্য হয়েছেন তখন সূত্রের মানে ধরতে পারলেও অপরাধী পালিয়েছে হাত ফসকে, কিন্তু এখানে অপরাধী তো তার হাতের মুঠোয়, অথচ সূত্রগুলো রয়ে গেছে প্রহেলিকাময়। সামনে দুই ব্যক্তি তখন একটা উঁচু টিলার গা বেয়ে পিঁপড়ের মতন উঠছে। কথোপকথনে ব্যস্ত দুজনেই, তাই হয়তো নজর করছে না তারা চলেছে কোন দিকে। কিন্তু কোনো সন্দেহই নেই যে তারা পাড়ি দিয়েছে মাঠের সবচাইতে নির্জন নীরব এলাকাটির দিকে। তাদের পশ্চাৎগামীরা যত তাদের নিকটবর্তী হতে থাকলেন ততই মৃগ শিকারীর মতন কখনো ঝোপের মধ্যে লুকিয়ে কখনো উঁচু ঘাসের মধ্যে শুয়ে পড়ে এগোতে হলো তাদের। এহেন অমার্জিত দক্ষতার সাথেই তারা কিন্তু ক্রমশ পৌঁছে গেলেন তাদের শিকারের কাছাকাছি, এবং অবশেষে শোনা গেল তাদের কথোপকথনের গুঞ্জন। কোনো শব্দ স্পষ্ট করে শোনা গেল না অবশ্য, কিন্তু উচ্চকণ্ঠে যুক্তি কথাটা বারবার শোনা গেল বেশ কয়েকবার। যুক্তি। মাঝে খানিকটা ঢালু জায়গায় ঝোপঝাড়ের মধ্যে গোয়েন্দারা হারিয়ে ফেললেন তাদের লক্ষ্য দুই মূর্তিকে। তাদের পথচিহ্ন খুঁজে পেতে লাগলো উদ্বেগময় আরও 10টি মিনিট সময়। সে চিহ্ন ধরে অবশেষে তারা পৌঁছলেন সুগোল একটা উঁচু টিলার মাথায়।
নিচে তার মুক্ত মঞ্চের মতন ছড়ানো বর্ণময় সূর্যাস্তের নির্জন দৃশ্যপট। এহেন জনহীন মনোরম জায়গাটিতে একটি গাছের নিচে পাতা একটি জরাজীর্ণ কাঠের বেঞ্চি, আর তাতে বসে গুরুগম্ভীর সব বিষয়ের আলোচনায় ব্যস্ত দুই পাদ্রী। ক্রমান্ধকার দিগন্তে তখনও লেগে রয়েছে সোনালি এবং হরিৎ বর্ণের ছোঁয়া, কিন্তু আকাশের চন্দ্রাতপের ময়ূরপঙ্খী রং ধীরে ধীরে পাল্টে ধরছে নীলকান্ত মণির বর্ণ। তারাদের চেহারাও ক্রমশ হয়ে উঠছে মণিখণ্ডের মতো। নীরবে তার সাগরেদদেরকে ইশারা করে ভ্যালেন্টিন চুপি চুপি গিয়ে দাঁড়ালেন সেই শাখাবহুল বিশাল গাছটার সামনে। নিস্তরঙ্গ নিস্তব্ধতার মধ্যে এই প্রথম কানে এলো দুই বিচিত্র পাদ্রীর কণ্ঠস্বর। 2-4 মিনিট শোনার পর সংশয়াকুল হয়ে উঠল তার মন। তিনি বোধহয় দুটি ইংরেজ পুলিশকে কোনো কষ্টকল্পিত কাজে রাত্রিবেলা খামোকাই মাঠে ঘাটে দৌড় করিয়েছেন, কারণ দুই পাদ্রী কথা বলছেন পাদ্রীদের মতনই। ধীরে সুস্থে ভক্তি ভরে তারা পাণ্ডিত্যপূর্ণভাবে আলোচনা করছেন ধর্মতত্ত্বের যত প্রহেলিকাময় উচ্চ সব বিষয়ে। এসেক্সের খুদে পাদ্রীটির কথাবার্তা সাদামাটা। কথা বলছেন তিনি আকাশের ক্রমোজ্জ্বল তারাগুলির দিকে গোলাকার মুখখানি তুলে। অন্যজন কথা বলছেন মাথা নিচু করে, মাটির দিকে তাকিয়ে, যেন আকাশের দিকে তাকানোর অধিকার পর্যন্ত তার নেই। কিন্তু সেসব কথাবার্তা কোনো শ্বেতবর্ণ ইতালীয় মঠ বা কৃষ্ণবর্ণ স্পেনীয় ক্যাথিড্রালে শুনতে পাওয়া সাধারণ ধর্মালোচনার মতনই নিরীহ। প্রথমে ভ্যালেন্টিন শুনতে পেলেন ফাদার ব্রাউনের বলা কোনো কথার শেষাংশ। স্বর্গরাজ্যের অধঃপতন সম্ভব নয়, মধ্যযুগে এই কথাই বোঝানো হয়েছিল। নিচু করা মাথা সম্মতিতে নাড়লেন দীর্ঘাঙ্গ পাদ্রী। হ্যাঁ, এইসব আধুনিক বিধর্মীরা যুক্তির দোহাই দেয়, কিন্তু এই সব লক্ষ কোটি দুনিয়ার দিকে তাকিয়ে মনে হয় যে হয়তো আমাদের মাথার উপর আছে এমন সব অভূতপূর্ব জগৎ, যুক্তি যেখানে যুক্তিগ্রাহ্য নয়। না, যুক্তি সবসময় যুক্তিগ্রাহ্য। দুনিয়ার শেষ সীমানাতেও নরকের দুয়ার অব্দি যুক্তির রাজত্ব অবাধ। আমি জানি অনেকেই চার্চকে যুক্তির প্রভাব কমানোর জন্য দায়ী করে, কিন্তু সত্য আসলে ঠিক তার বিপরীত। এই পৃথিবীতে একমাত্র চার্চই বলে যে যুক্তির স্থান চূড়ান্ত। একমাত্র চার্চই একথা বলে যে স্বয়ং ঈশ্বরও বদ্ধ যুক্তির কাঠামোতে। অন্য পাদ্রী তার আত্মসংযমী মুখখানা নক্ষত্রচিত আকাশের দিকে তুলে বললেন, হ্যাঁ, কিন্তু কে জানে ওই অনন্ত মহাবিশ্বে কি আছে। অনন্ত স্রেফ তার অস্তিত্বটুকুই। সহসা ঘুরে জবাব দিলেন খর্বকায় পাদ্রী। কিন্তু পৃথিবীর যুক্তির রাজ্যের বাইরে যাবার পক্ষে অনন্ত নয়। মৌন ক্রোধে প্রায় নিজের নখ উপড়ে ফেললেন ভ্যালেন্টিন। মনে মনে বোধহয় তিনি শুনতে পাচ্ছিলেন ইংরেজ গোয়েন্দাদ্বয়ের ব্যঙ্গের হাসি। একটা উড়ো ধারণার বশবর্তী হয়ে তিনি তাদেরকে খামোকা এতদূর নিয়ে এসেছেন স্রেফ এই দুই নিরীহ বুড়ো পাদ্রীর ধর্মালোচনা শুনবার জন্য। অধৈর্যের ফলে দীর্ঘদেহী পাদ্রীর বিস্তৃত উত্তর খেয়াল করলেনই না তিনি। আবার যখন কান পাতলেন তখন কথা বলছিলেন ফাদার ব্রাউন। সব চাইতে দূরের নিঃসঙ্গ তারাটিও ন্যায় এবং যুক্তির বাইরে নয়। তাকান, তাকান, ওই তারাগুলির দিকে তাকান। কেমন হিরে কিংবা নীলার মতন লাগছে না ওদের? নীলা। কল্পনা করে নিন কোনো উদ্ভট ভূবিজ্ঞানের বা উদ্ভিদ বিজ্ঞানের। ধরে নিন যে ওগুলো স্ফটিক গাছের হীরের পাতা। ধরে নিন চাঁদের রং নীল, যেন একটা বিশাল নীলা। কিন্তু এইসব কল্পনাপ্রসূত জ্যোতির্বিজ্ঞানের মানে আর যাই হোক, তাদের ন্যায় বা যুক্তির বিন্দুমাত্র তফাৎ হয় না। চন্দ্রমণির মাঠে মুক্তোর পাহাড়ের নিচেও দেখবেন যে নোটিশ ঝুলছে, কদাপি চুরি করিও না। তার জীবনের এই প্রথম বিশাল মূর্খতাটিকে ব্যর্থ মনোরথ ভ্যালেন্টিন আড়ষ্ট হয়ে গুঁড়ি মেরে বসে থাকা অবস্থা থেকে তখন সবে সোজা হয়ে দাঁড়িয়ে চুপি চুপি সরে পড়বার মতলব করছেন।
কিন্তু দীর্ঘদেহী পাদ্রীটির নিরুত্তর নীরবতায় এমন কি ছিল যে তিনি ফের কথা না বলা পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। হাঁটুর উপর হাত রেখে তেমনই মাথা নিচু করে রেখে পাদ্রীমশাই শুধু বললেন, থাক, কিন্তু তবু আমি মনে করি যে যুক্তির বাইরে আরো অনেক জগৎ আছে। এই বিশ্বজগতের রহস্য বুদ্ধির অগম্য, আর তাই আমি শুধু শ্রদ্ধা জানাই নত শিরে। মাথা তুললেন না দীর্ঘদেহী পাদ্রীটি। ভঙ্গিতে বা কণ্ঠস্বরেও তার দেখা গেল না তিলমাত্র পরিবর্তন। শুধু তিনি যোগ করলেন, তোমার ওই নীলা বসানো ক্রুশখানা আমাকে এবার দিয়ে দেবে নাকি? আমরা ছাড়া এখানে আর কেউ নেই, আর তোমাকে আমি ইচ্ছে করলেই টুকরো টুকরো করে ফেলতে পারি। কণ্ঠস্বর এবং ভঙ্গিমা বিন্দুমাত্র না পাল্টা নয়, কেমন যেন হিংস্র লাগল সেই আকস্মিক প্রসঙ্গ। অথচ মহার্ঘ বস্তুটির রক্ষকটি মাথা ঘোরালেন অতি সামান্যই। আগের মতোই হাবাগোবা মুখে চেয়ে রইলেন শুধু তারাদের দিকে। হয় তিনি বুঝতেই পারেননি, অথবা বুঝতে পেরে ভয় সিঁটিয়ে আছেন। সেই একই কণ্ঠে, একই ভঙ্গিতে দীর্ঘদেহী পাদ্রী বললেন, আমি ফ্ল্যাম্বো। তারপর খানিক থেকে ফের বললেন, দাও দাও, ক্রুশটা দেবে নাকি? না। উত্তর দিলেন অন্যজন। অদ্ভুত শোনালো তার গলা। তার পাদ্রীর কপট অভিনয় সহসাই পরিত্যাগ করল ফ্ল্যাম্বো। বেঞ্চিতে হেলান দিয়ে নিম্ন কণ্ঠে বেশ খানিকক্ষণ হাসল অপরাধী শ্রেষ্ঠ, আর তারপর জোর গলায় বলল, না হে দেমাকি পাদ্রী, বোকা ব্রহ্মচারী, তুমি ওটা আমায় দেবে না। বলবো কেন দেবে না, কারণ ওটা রয়েছে আমারই বুক পকেটে। এসেক্সের খর্বকায় পাদ্রী হতবুদ্ধির মতন তাকালেন তার দিকে। উৎকণ্ঠিত আগ্রহে বললেন, তুমি তুমি ঠিক জানো? উল্লাসে চিৎকার করে উঠল ফ্ল্যাম্বো। সত্যি দেখছি তুমি আচ্ছা যুবক। ওলকপি, আমি ঠিকই জানি। আমি আগে থাকতেই একখানা নকল পার্সেল বানিয়ে রেখেছিলাম, সেইটা এখন তোমার কাছে, আর আমার কাছে আছে আসলটা। পুরানো কায়দা ফাদার ব্রাউন, পুরানো কায়দা। হ্যাঁ, বললেন ফাদার ব্রাউন। হাত বোলালেন মাথার চুলে। এরকমটা আগেও আমি শুনেছি। অপরাধ জগতের চূড়ামণিটি এবার কৌতূহলে ঝুঁকে পড়ল খুদে গ্রাম্য পাদ্রীটির ওপর। তুমি শুনেছ? তুমি আবার কোথা থেকে শুনলে? খর্বাকৃতি পাদ্রীটি বললেন, তার নাম বলতে পারবো না তোমাকে। সে খুব অনুতাপী কিনা 20 বৎসর ধরে নকল ব্রাউন পেপারের পার্সেল পাল্টে বেশ সচ্ছল অবস্থাতেই কাটিয়েছে সে। তাই তোমায় যখন সন্দেহ করতে আরম্ভ করলাম, সেই হতভাগার কায়দাটার কথা মনে পড়ে গেল। উত্তেজিত হয়ে পড়ল অপরাধীটি। আমাকে সন্দেহ করতে আরম্ভ করলেন? আমাকে সন্দেহ করতে আরম্ভ করলেন? হ্যাঁ, তোমার ঘটে এত বুদ্ধি নাকি যে এই খালি মাঠে তোমায় টেনে আনলাম বলে তুমি আমায় সন্দেহ করতে আরম্ভ করলে? না 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 না, প্রায় মাপ চেয়ে ফেললেন ফাদার ব্রাউন। তোমায় যখন প্রথম দেখি তখন থেকেই সন্দেহ করতে আরম্ভ করেছি। কাঁটা লাগানো বালা যেখানটা পড়ো, তোমার জামার হাতাখানা সেখানটা উঁচু হয়েছিল কিনা। প্রায় আর্তনাদ করে উঠল ফ্ল্যাম্বো। তুমি আবার কোথা থেকে কাঁটা লাগানো বালার কথা জানলে? এই আমার ভক্তদের কাছেই, আর কি। ভুরু কপালে তুলে বললেন ফাদার ব্রাউন, আমি যখন হার্টলপুলের পাদ্রী ছিলাম তখন ওখানে এইরকম কাঁটার বালা পড়া জনাতিনিক ছিল, বুঝলে না। তোমাকে গোড়া থেকে সন্দেহ করেছি তো, তাই ক্রুশটা যাতে ভালোই ঠিক জায়গায় পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হলো। কিছু মনে করো না হে, তোমার উপর আমার নজর ছিল কি না, তাই যখন তুমি পার্সেল পাল্টালে আমি তখন দেখতে পেলাম, বুঝলে না।
তারপর আমি সেটা আবার পাল্টে দিলাম, তারপর ঠিক প্যাকেটটা ফেলে এলাম। পুনরুক্তি করল ফ্ল্যাম্বো। এলে এলে তার কণ্ঠস্বরে এবার জয়ের আনন্দের বদলে অন্য কিছুর ছোঁয়া। একই উদাসীন কণ্ঠে ফাদার ব্রাউন বললেন, হ্যাঁ গো, আমি করলাম কি, মিষ্টির দোকানে গিয়ে আমি বললাম আমি একটা পার্সেল ফেলে এসেছি, তারপর সেটা পেলে ফেরত পাঠানোর জন্য একটা ঠিকানা রেখে এলাম। আমি কিন্তু জানতাম যে আমি কিছু ফেলে আসিনি, কিন্তু যখন দ্বিতীয়বার গেলাম তখন সত্যি সত্যি ফেলে এলাম পার্সেলটা। তা ওরাও দামি জিনিসটা নিয়ে আমার পিছনে না দৌড়ে এতক্ষণে আমার বন্ধুর কাছে ওয়েস্টমিনিস্টারে ওটা পাঠিয়ে দিয়েছে। তারপর খানিক দুঃখ জড়ানো গলায় বললেন, এই কায়দাটাও আমি হার্টলপুলের এক হতভাগার কাছে শুনেছি। সে রেল স্টেশনে মহিলাদের হাত ব্যাগ চুরি করে এই একই কায়দায় পাচার করত। তা তা সে বেচারা এখন মঠেই থাকে। আমি সব নানা রকম জিনিস জানি, বুঝলে। আসলে আমরা আমরা পাদ্রী তো, লোকে এসে আমাদের এসব বলে যায়, কনফেস করে আর কি। ভেতরের পকেট থেকে এক টানে একটা ব্রাউন পেপারের পার্সেল বের করে এনে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল ফ্ল্যাম্বো। কিন্তু ছেঁড়া কাগজ আর শীষের টুকরো ছাড়া তার ভেতর থেকে বেরোলো না আর কিছুই। দৈত্যের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো সে, গর্জন করে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমার মতো একটা কেউ ভূত কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। ওটা তোমার কাছেই আছে, আর তুমি যদি ওটা না দাও তাহলে আমরা এখানে একা তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেব। না। শুধু এইমাত্র বলেই দাঁড়িয়ে পড়লেন ফাদার ব্রাউন। তুমি জোর করে কাটতে পারবে না, কারণ প্রথমত ওটা আমার কাছে নেই, আর দ্বিতীয়ত আমরা এখন একা নই। মাঝপথেই দাঁড়িয়ে গেল ফ্ল্যাম্বো। অঙ্গুলি নির্দেশ করে ফাদার ব্রাউন বললেন, ওই গাছের পেছনে আছে দুজন পুলিশ আর একালের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা। ওরা কি করে এখানে এলো তুমি জানতে চাও? আমি ওদের এনেছি। কি করে আনলাম তুমি জানতে চাও তো তাও বলতে পারি। গড ব্লেস ইউ। বাট অপরাধীদের মধ্যে বছর 20 কাজ করলে এইসব ব্যাপারে জানতেই হয়। আমি তো পুরোপুরি নিঃসন্দেহ হতে পারছিলাম না যে তুমি চোর। তারপর আবার একজন পাদ্রীর অবমাননাই বা করি কেমন করে, তাই ভাবলাম যে তোমাকে পরীক্ষা করে দেখি যে তোমার স্বরূপ বুঝতে পারা যায় কিনা। সাধারণত লোকে কফিতে নুন হলে হুলস্থুল বাঁধায়, কিন্তু যদি না বাঁধায় তাহলে তার চুপ করে যাবার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি নুন চিনি পাল্টে দিলাম, কিন্তু তুমি চুপ করেই রইলে। বিলের পরিমাণ 3 গুণ বেশি হলে যে কেউ আপত্তি করবে, কিন্তু যদি পয়সা মিটিয়ে দেয় তাহলে কোনো কারণে সে লোক নজর এড়াতে চাইছে। আমি তোমার বিল পাল্টে দিলাম, কিন্তু তবু তুমি পয়সা মিটিয়ে দিলে। মনে হলো ফ্ল্যাম্বো বুঝি এবার বাঘের মতোই লাফিয়ে পড়বে, কিন্তু কোন মন্ত্রমুগ্ধ বলে স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে রইল সে। গড়গড়িয়ে বলে চললেন ফাদার ব্রাউন, তা তুমি তো পুলিশের জন্য কোনো সূত্র ছেড়ে যাবে না, তাহলে তো অন্য কাউকে সে কাজ করতে হয়। তাই আমরা যেখানেই গেলাম সেখানে এমন একটা গন্ডগোল বাঁধালাম যে লোকে সারাদিন আমাদেরকে নিয়ে আলোচনা করবে। ক্ষতি বিশেষ কিছু করিনি, সুপ ছুললাম, আপেল উল্টালাম, জানালার কাঁচ ভাঙলাম, কিন্তু তাতে ক্রসখানা তো বেঁচে গেল। সেটা আপাতত রয়েছে ওয়েস্টমিনিস্টারে। তা আমি ভাবছি যে তুমি আমাকে গাধার শীষ দিয়ে থামালে না কেন? কি দিয়ে? প্রশ্ন করল ফ্ল্যাম্বো। মুখ বেঁকিয়ে ফাদার ব্রাউন বললেন, ওহ যাক, ভালো হয়েছে যে তুমি ও কায়দাটার কথা শোনোনি, তা না হলে ও কাজটা তুমি বেশ ভালোভাবেই করতে পারতে। তা তোমাকে তাহলে ফুটকি দিয়েও থামাতে পারতাম না। আমার পায়ে খুব একটা ভালো জোর নেই কিনা। এসব কি বকছো হে? বলল ফ্ল্যাম্বো। বেশ বিস্মিত দেখালো ফাদার ব্রাউনকে। আই থট তুমি ফুটকির কথা জানো।
যাক যাক যাক, তোমার বেশি দূর অধঃপতন হয়নি তাহলে। এই সব ভয়ানক কায়দার কথা তুমি জানলে কি করে? হয়ে বোকা প্রিস্ট হয়ে। তোমার কি কখনো মনে হয়নি যে অন্যের পাপের বৃত্তান্ত শোনাই যার পেশা, সে মানুষের অপরাধের সম্বন্ধে ওয়াকিবহল না হয়ে যায় না? তাছাড়া আমার পেশার আর একটা বৈশিষ্ট্যের জন্য আমি বুঝতে পেরেছিলাম যে তুমি পাদ্রী নও। কি? বিস্ময়ে মুখ বেজার করে প্রশ্ন করল তস্কর প্রবর। কারণ তুমি যুক্তিকে আক্রমণ করলে, বললেন ফাদার ব্রাউন। ও কাজ ধর্মতত্ত্ব বিরুদ্ধ। I got you. তিনি নিজের জিনিসপত্র গোটানোর জন্য ঘুরতেই সন্ধ্যার অন্ধকারে গাছের মাঝখান থেকে আবির্ভাব হলো 3 পুলিশ কর্মীর। ফ্ল্যাম্বো স্বভাবের শিল্পী, খেলোয়াড় সুলভ মনোভাব তার, স্পোর্টসম্যানশিপ আছে, তাই ঝুঁকে সে স্যালিউট করলো ভ্যালেন্টিনকে। আমায় সালাম করো না বন্ধু, পরিষ্কার গলায় বললেন ভ্যালেন্টিন। তার চেয়ে বরং চলো আমরা আমাদের দুজনের গুরুদেবকে সালাম করি। অনাবৃত মস্তকে এক মুহূর্ত দাঁড়ালেন দুজনেই, আর পিটপিটে চোখে এসেক্সের পাদ্রী মশাই খুঁজতে লাগলেন তার ছাতা। এতক্ষণ আপনারা শুনছিলেন জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের প্রথম গল্প দ্য ব্লু ক্রস অবলম্বনে নীল ক্রস। গল্প পাঠে এবং ফাদার ব্রাউনের চরিত্রে সব্যসাচী চৌধুরী, প্রথম বেয়ারা সুদেব বিশ্বাস, মালিক সৌম্য মুখার্জি, দোকানি অরণ্য দত্ত, প্রথম পুলিশ শোভন সুন্দর দাস, দ্বিতীয় পুলিশ কল্যাণ সরকার, ইন্সপেক্টর অমিত পয়রা, দ্বিতীয় বেয়ারা সন্দীপ দেবনাথ, মহিলা তনুশ্রী সাহা, ফ্ল্যাম্বো শুভারুণ বসু। গল্পের সূত্রধার এবং ভ্যালেন্টিনের চরিত্রে আমি শমীশুভ্র গাঙ্গুলি। ধ্বনি পরিকল্পনা শান্ত কর্মকার ও সৌম্য মুখার্জি। সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি এবং সন্দীপ দেবনাথ। আগামী সপ্তাহে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি থাকবো আমরা, টিম ন্যাড়া ছাদের গপ্প।